আবারও লোহিত সাগরে জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলে ভয়াবহ রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। এবার রাশিয়ার হুমকি মোকাবেলায় 3 লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে ন্যাটো। এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় রাশিয়ার যুদ্ধ জাহাজ। আরো জানিয়ে দিব, এবার লেবানন থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধের কারণে বিশ্ব জুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে 8%, দাবি জাতিসংঘের। এবার ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত G7। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও লোহিত সাগরে জাহাজে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে আবারও বাণিজ্যিক জাহাজে হামলা দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। বুধবার এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। গাজায় ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে গত বছরের নভেম্বর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালায় হুতি। 2014 সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুতি বিদ্রোহীরা। বুধবার এক বিবৃতিতে হুতি গোষ্ঠী বলেছে, নৌ ড্রোন, আকাশ থেকে ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাইদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা এমব্রে। বৃহস্পতিবার ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি বলেছে, হুদাইদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে ওই জাহাজে হামলা করা হয়েছে। হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি। সূত্র বিবিসি ও এএফপির। এদিকে ইসরায়েলে ভয়াবহ রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। আবারও ইসরায়েলে রকেট ছুড়ল ফিলিস্তিনি যোদ্ধারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো হয় এই হামলা, জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দক্ষিণ অঞ্চলের অনেক এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায়। পরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয় রকেট। তবে এই এলাকায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য দেয়নি তেল আবিব। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে প্রায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট মিসাইল ছুড়ে আসছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার রাশিয়ার হুমকি মোকাবেলায় 3 লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে ন্যাটো। রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় 3 লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। বৃহস্পতিবার জোটের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। 2022 সালে ইউক্রেনে মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে ন্যাটো জোটের নেতারা মাত্র 1 মাস সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল। নাম প্রকাশ না করার শর্তে ন্যাটোর ওই কর্মকর্তা বলেছেন, মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনায় আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা 3 লাখ ছাড়িয়ে গেছে। এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছে, এখন পর্যন্ত উচ্চ প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যে কোনো সময় পাওয়া যেতে পারে। রাশিয়ার সম্ভাব্য যে কোনো ধরনের হামলা দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে। গত বছর ন্যাটোর শীর্ষ এক সম্মেলনে সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়ে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। সিনাই যুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এই পরিকল্পনা হাতে নেয় ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোটের প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবে সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য ছিল সমঝোতায়। প্রয়োজনে তাদের সেসব পরিকল্পনা কার্যকর করার সক্ষমতা রয়েছে। ন্যাটো কমান্ডাররা বর্তমানে তা নিশ্চিত করার চেষ্টা করছেন। তবে সংঘাতের সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হয়েছে জোটটি। সূত্র ইকোনমিক টাইমসের। এদিকে পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনার মধ্যে কিউবায় রাশিয়ার যুদ্ধজাহাজ। পারমাণবিক শক্তিতে চালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরী সহ রাশিয়ার 4টি নৌযান কিউবাতে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে প্রায়
90 মাইল দূরত্বে অবস্থিত হাভানা বেতে জাহাজগুলো নোঙর করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার চলমান উত্তেজনার মধ্যে কিউবায় জাহাজ পাঠানোকে মস্কোর শক্তি প্রদর্শনের প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অ্যাডমিরাল গোরোশকোভ নামের জাহাজ এবং কাজান নামক ডুবোজাহাজ এই দুটোতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন সহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। এর আগে তারা আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালিয়েছে। তবে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাহাজগুলোর কোনোটিরই ভেতরে পারমাণবিক অস্ত্র নেই। এগুলো সেখানে 5 দিন অবস্থান করবে। তবে জাহাজগুলোর অবস্থানের কারণে এই অঞ্চলের জন্য কোনো নিরাপত্তা হুমকি তৈরি হবে না বলে সতর্ক করেছে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তারা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্রের বিবিসির সহযোগী সংবাদ প্রতিষ্ঠান বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাহাজগুলো কিউবার কাছাকাছি পৌঁছালে সি ড্রোন ব্যবহার করে সেগুলোকে নজরে রেখেছিল মার্কিন নৌবাহিনী। এবার লেবানন থেকে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা। লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এই হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। আইডিএফ এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, লেবানন থেকে 40টি রকেট ইসরায়েলে আঘাত হেনেছে। এই হামলা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ করতে পারে বলে ধারণা করছে আইডিএফ। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স পরিষেবা বলেছে, এই হামলায় ইসরায়েলে 2 জন আহত হয়েছেন। লেবানন থেকে ছোড়া রকেটগুলো খোলা জায়গায় পড়ে আশেপাশের বেশ কয়েকটি স্থানে দাবানল ছড়িয়েছে, তবে বেশি ক্ষয়ক্ষতি হয়নি। আইডিএফ বলছে, বৃহস্পতিবার বিকেলে ইসরায়েলের উত্তর অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এ সময় ইসরায়েলের আকাশে 40টি রকেট দেখা যায়। সেগুলো মূলত লেবানন থেকে এসেছে। বেশিরভাগ রকেটই প্রতিহত করতে পেরেছে ইসরায়েল, এমনটি দাবি করেছে আইডিএফ। এছাড়া ড্রোনও শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে পর্যন্ত নিহত হয়েছেন 37,000-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে 15,000-এর বেশি শিশু। হামাসের সঙ্গে ইসরায়েলের এই দ্বন্দ্বের পাল্টা হামলা হিসেবে লেবানন ইসরায়েলের মধ্যে বেড়ে গেছে উত্তেজনা। এর আগেও ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এদিকে গাজা যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে 8%, দাবি জাতিসংঘের। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে। নতুন এক প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআইসিআর এই তথ্য জানিয়েছে। এই প্রতিবেদন অনুসারে 2023 সালে বিশ্বজুড়ে 11,73,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নিপীড়ন, সংঘাত, সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য জনবিশৃঙ্খলার কারণে 2022 সালে 8,08,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। কিন্তু গাজায় ইসরায়েলের যুদ্ধের কারণে গত বছর বাস্তুচ্যুতের সংখ্যা 8% বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রতি 69 জনের মধ্যে একজন বা মোট জনসংখ্যার 1.5% মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুতের শিকার হয়েছে। 1 দশক আগে প্রতি 125 জনে একজন বাস্তুচ্যুত ছিল। এই প্রতিবেদনে আরো বলেছে, 6,83,00,000 মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে 69,00,000 মানুষ আশ্রয় প্রার্থী হয়েছে। গাজা, সুদান, ইউক্রেন এবং হাইতির সংঘাতের কারণে বাস্তুচ্যুতের সংখ্যা বেড়েছে। গত বছরের অক্টোবরে ইসরায়েল গাজায় আক্রমণ করে। জানুয়ারি পর্যন্ত গাজার 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, সূত্র সিএনএন এর। আবারও ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত জি7। ইউক্রেনকে $5,000 কোটি ঋণ দিতে সম্মত হয়েছেন জি7 এর নেতারা। এসব দেশে স্থগিত করা রুশ সম্পদের মুনাফা থেকে চলতি বছরের শেষ নাগাদ এই ঋণ দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত 7 দেশের জোট বা জি7 এর 3 দিনব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। গতকাল সম্মেলনের প্রথম দিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জি7 এর সদস্য না হয়েও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে জোটটির সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও আয়োজক ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান, যুক্তরাজ্যের সরকার বা রাষ্ট্রপ্রধানরাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জোটটির অংশীদার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারাও। বৈঠক শেষে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাংবাদিকদের বলেন, চলতি বছরের শেষ নাগাদ ইউক্রেনকে অতিরিক্ত প্রায় $5,000 কোটি আর্থিক সহায়তা দিতে আমরা রাজনৈতিকভাবে সম্মত হয়েছি। এদিকে আমেরিকায় গৃহযুদ্ধের সম্ভাবনা রয়েছে, দাবি রিপোর্টে। কানাডার পলিসি আউটলুক মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করে দিয়ে
অটোয়াকে এই পরিস্থিতির পরিণতি মোকাবেলা করার জন্য প্রস্তুত হতে বলেছে। কানাডিয়ান পলিসি আউটলুক 37 পৃষ্ঠার প্রতিবেদনে বলেছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে মতাদর্শগত পার্থক্য বাড়তে থাকে এবং গণতন্ত্র দুর্বল হয়, তাহলে অভ্যন্তরীণ উত্তেজনা আমেরিকাকে গৃহযুদ্ধের দিকে নিমজ্জিত করার সম্ভাবনা রয়েছে। পার্লস টুডে ম্যাগাজিনের প্রতিবেদন অনুসারে এই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অন্যান্য পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেমন স্থানীয়ভাবে জৈবিক অস্ত্রের ব্যবহার এবং দুর্ভিক্ষ। এই প্রতিবেদনটি উল্লেখ করে আমেরিকান প্রকাশনা পলিটিকো লিখেছেন, আমাদের প্রতিবেশী আমাদের বাড়িতে সহিংস ঘটনা ঘটবে বলে তারা আশঙ্কা করছে, এটা চিন্তার বিষয়। কানাডার রিপোর্ট চমকপ্রদ। এটা রিপাবলিকান বা ডেমোক্রেটিক পার্টির একটি কল্পনাপ্রসূত প্রতিবেদন নয়, তবে একটি বিদেশি এবং বন্ধুত্বপূর্ণ সরকারের কাছ থেকে এমন খবর বের হয়েছে যেটি আমেরিকার সমাজে জাতীয় বিভাজনের পরিণতির কথা বিবেচনা করছে।